লাশটা সরকারে আমার আইনা দিব। খুনিগুলো এখানে খালি করে দৌড়ছে খুনিগুলো বিচার হয় না, কেউ বিচার করে না, আমাকে ফাঁসি চাই। জুলাই অভ্যুত্থানে 2 বছর পরও প্রিয়জনের লাশ খুঁজে ফিরছেন কেউ কেউ। অজ্ঞাত 113 জনের ডিএনএ স্যাম্পল সংরক্ষিত আছে সিআইডির কাছে। 114 জন শহীদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে পেরেছিলাম। ওই সময় 9 জনের আবেদন ছিল, সেখান থেকে ভেরিফাই করে 8 জনের আমরা পরিচয় নিশ্চিত হতে পেরেছি। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী। বন্ধ কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের, আশা বিটিএম এর সভাপতির। বেসরকারিভাবে হজে যেতে খরচ পড়বে 5,14,000 থেকে 95,000 টাকা। চাইলে থাকছে 7,91,000 টাকার বিশেষ প্যাকেজও। উত্তরে আবারও বাড়ছে তিস্তার পানি। রংপুরের গঙ্গাচড়ায় তীব্র নদী ভাঙন। নেত্রকোনায় স্পষ্ট হচ্ছে ঢলের ক্ষয়ক্ষতি। বাড়িঘর সব এখন তো কোনো সরকার দখল এখানে আমাদের কিছু ব্যবস্থা করি না দে, আমাদের ইলে তো সব ভাঙি চুরি যাবে। যেনতেনভাবে পাশ করা শিক্ষার্থীরা ঝরে পড়ছে উচ্চ মাধ্যমিকে। দাবি বোর্ডের। শিক্ষা ব্যবস্থার উপরেই আস্থা হারিয়েছে অনেকে, মত শিক্ষাবিদদের। জানতেন মূল্যায়নে নয়তোবা অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে, ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। এটা খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যত গ্রেড বেশি হবে, যত পাস বেশি হবে, আমাদের পড়ালেখার মান তত ভালো হবে। দিল্লির যন্তর মন্তরে আজও ককরোচ জনতা পার্টির অবস্থান। পার্লামেন্টের ভেতরে বাইরে কংগ্রেস সহ বিরোধীদের প্রতিবাদ। আলোচনায় আগ্রহী মোদী সরকার। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে নিহত 106 জনের এখনও কোনো পরিচয় মেলেনি, যাদের দাফন করা হয়েছে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে 114 জনের ডিএনএ পরীক্ষার পর 8 মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে সিআইডি। সংস্থাটি বলছে আন্তর্জাতিক মান বজায় রেখে সংগ্রহ করা হয়েছে প্রত্যেকের ডিএনএ। 2 বছর পরেও এখনও প্রিয়জনের লাশ খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। সহকর্মী মাহফুজুর রহমান নিপুকের সঙ্গে নিয়ে রিয়াজ রায়হানের রিপোর্ট। 5 আগস্ট 2024 গাজীপুরের কোনাবাড়ি। প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা, রক্তাক্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় ওই ঘটনার শিকারে ব্যক্তি টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয়, যার মরদেহ এখনও পায়নি স্বজনরা। সেদিনের বিভৎস ঘটনা কাছ থেকে দেখেছেন হৃদয়ের বোন জামাই ইব্রাহিম। জানাচ্ছিলেন কি হয়েছিল সেদিন। আমি ওই যে গুলাগুলি করছে, টিয়ারশেল গ্যাস মারছে, পরে সোজাসুজি করে দৌড় দিয়ে যায় এক বাসা, আমি আশ্রয় নিয়েছিলাম। ওই বাসার 1/2 ঘন্টা পরে একটা মহিলা গেটে হুসকি মারছে, কয়ে ভাই গো ভাই কাজানি মায়ের বুক খালি করছে, মানুষ একটা মারি ফেলাইছে। পরে ওই বাসা আশ্রয় নিয়েছিলাম, আমরা ছিলাম, তখন দেখি কারা কারা মারছে। পরে আইয়া গেটে হুসকি মারছি, এত ফোটা আসছিল গেটে বাদে। পরে দিয়েছে আমার ভাই, আমি দেখে আমি চিনে হালাইছি, বললাম যে এটা তো আমার ভাই, আমার ভাইটা মারি ফেলাইছে, আমরা এনে দিন। জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তানের যে গন্ধে আন্দোলিত হয়েছিল বাবা মা, এখনও যেন সেই গন্ধই খুঁজে বেড়ান হৃদয়ের ঘর, বিছানা, আসবাবে। শেষ দেখার সুযোগ না হলেও অন্তত বিচারটা চাইলেন রাষ্ট্রের কাছে। আমি সরকারের কাছে কোনো অনুদান চাই না, আমি কিছুই চাই না। আমার লাশটা সরকারে আমার আইনা দিব, দিয়ে দেবো, আমি কোয়াব না। আর যে মারছে তার বিচারটা আমার শুক্রবার করে দেবেন। আমি এই যে 2 বছর ধরে খালি, আমার কোনো দেহীন আছে, আমার কেউ নাই। আমি একা মানুষ, 7 দিন অসুখে হয়ে থাকি আর 2 দিন ভালো থাকি। খুনিগুলো কোনো বিচার হয় না, আমার শোনার খোঁজ হবে, আমি খোঁজ পাইলাম না। খুনিগুলো এখানে খালি করে দৌড়ছে খুনিগুলো বিচার হয় না, কেউ বিচার করে না, আমাকে ফাঁসি চাই। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের এই সংখ্যাগুলো কেবলই একটি সংখ্যাই নয়। একটা সময় প্রতিটি নাম্বারের নাম ছিল পরিবার, স্বজন। অথচ গেল বছর 2-1 ধরে তাদের পরিচয় শুধুই অজ্ঞাত।
এই অজ্ঞাত 114 জনের পরিচয় শনাক্তে 11 বছরের ডিসেম্বরে আদালতের নির্দেশে মরদেহগুলো তুলে প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করে সিআইডি। সে সময় এই প্রক্রিয়ায় নানাভাবে সহায়তা করে আর্জেন্টিনার একটি বিশেষজ্ঞ দল। সিআইডি প্রধান জানালেন 114 জনের কতজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে, আর বাকিদের সবশেষ অবস্থাই বা কি। যারা রক্ত দিয়েছে তাদের প্রতি এটা আমাদের একটা দায়বদ্ধতা ছিল, তাদের যথাযথ সম্মান দেওয়া, তাদের পরিচিতি প্রকাশ করা। আমরা 114 জন শহীদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে পেরেছিলাম। ওই সময় 9 জনের আবেদন ছিল, সেখান থেকে ভেরিফাই করে 8 জনের আমরা পরিচয় নিশ্চিত হতে পেরেছি। 9ম জনেরটা আমাদের ম্যাচ হয়নি। দেশি বিদেশি অনেক অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত যারা ছিলেন তাদের সহায়তা নিয়ে কাজটা তখন করা হয়েছিল। জানান, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য নমুনা রাখা আছে সিআইডিতে। সংস্থাটিতে আবেদনের সুযোগ আছে যে কারো যে কোনো সময়। যে কবরগুলো দেওয়া আছে সেখানে আমাদের প্রত্যেকটা একটা মার্কিং করে রাখা আছে, যে মার্কিংয়ের মাধ্যমে আমরা বলতে পারবো যে স্যাম্পল রাখা আছে এই স্যাম্পলের কবরটা এখানে। যেহেতু আমরা নাম জানি না, আমরা একটা সংখ্যা ভিত্তিক একটা পরিসংখ্যান ও মার্কিং আমাদের এখানে রয়ে গেছে। তো যখনই ডিএনএ দিয়ে পরীক্ষা করে আমরা পরিচয়টা নিশ্চিত হতে পারবো, ওনার কবরটা কোন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করে বলে দিতে পারবো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বজ্রখাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয় কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চায় BTM। তুলে ধরে বস্ত্র খাতের বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ। এ সময় সংগঠনের সহ সভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমকে BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতে দীর্ঘদিনের সমস্যা সমাধানে এরই মধ্যে 5% প্রণোদনা সহ নানান পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। জানান, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং এই শিল্প খাতের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে BTM। দল করে দিয়েছেন, এটা কি আরো কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন। আমাদের বন্ধ আর অর্ধ বন্ধ দুটোই আমাদের মধ্যে আছে। এগুলা যদি চালু হয় 15 লক্ষ লোকের কর্মসংস্থান ইমিডিয়েটলি সম্ভব। এখন এগুলো চালু করতে হলে যে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে আমাদের উপরে, সেগুলাও ভাববার বিষয় আছে। ওনাকে আমরা তুলে ধরেছি। সারা দেশে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর আওতায় 495টি উপজেলায় 91,500 কিলোমিটার রাস্তা সংস্কার হবে। যোগাযোগ সহজ হলে কর্মসংস্থান হবে 45,000 নারীর। এতে খরচ হবে 2082 কোটি টাকা। 2029 সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে LGED। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 14,041 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়, 1983 সালে কেয়ার বাংলাদেশের করা পাইলট প্রকল্পের সাফল্য দেখে নতুনভাবে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এই প্রকল্প 2019 ও 2024 সালেও বাস্তবায়ন করা হয়েছিল। জলবায়ু, দারিদ্র্য ও পরিবেশ সূচক হিসাব করে এলাকা নির্বাচন করা হয়েছে। এদিকে 1 লাফে 9,000 কোটি টাকা বাড়ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয়। জমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর, নকশা সংশোধন ও প্রকল্পে নতুন উপাদান যুক্ত হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2030 সাল পর্যন্ত করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। সকালে রাজধানীর একটি হোটেলে হাব নেতারা জানান, এবছর সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে 5,95,000 আর সাশ্রয়ী প্যাকেজে 5,13,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এজেন্সি সমূহ হজ যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিশেষ সেই হজ প্যাকেজের খরচ পড়বে 7,91,000 টাকা। গত বছরের তুলনায় এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি হজ প্যাকেজের খরচ প্রায় 3 থেকে 41,000 টাকা বেড়েছে। এজন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় 24,000 টাকা কমিয়েছে সরকার। প্রতিবারের মতো এবার 31 জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা আয়োজন করতে যাচ্ছে হাব।
বিশেষ হজ প্যাকেজ 7,91,060 টাকা 22 পয়সা। হজ প্যাকেজ 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে 5,95,580 টাকা 28 পয়সা। সাশ্রয়ী মূল্য যে একটা প্যাকেজ সরকারের সাথে আমরা তাল মিলে করেছি, সেটার সর্বমোট মূল্য হচ্ছে 5,13,545 টাকা 6 পয়সা। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে নীলফামারী ও রংপুরে তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বেলা 12টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির চাপ বাড়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্ট 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 24 ঘন্টায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাদ দেওয়ার কারণে প্রয়োজন যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আমরা পানি পাই না, যখন প্রয়োজন থাকে না তখন আমাদের পানি ছেড়ে দিয়ে আমাদের অনেক ফসলের ক্ষতি, বাড়িঘরের ক্ষতি, গবাদি পশুর ক্ষতি, বিভিন্ন রকম ক্ষতি হয়। আমরা এলাকাবাসী দেখতেছি যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা এই বিষয়ে আমরা সরকারের কাছে আবেদন করতেছি, তিস্তা নদী তাড়াতাড়ি হোক, আমাদের ঘরবাড়ি বাঁচক। এদিকে তিস্তার পানি হ্রাস বৃদ্ধির সাথে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাচারিপাড়া এলাকায়। ঝুঁকিতে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ হাট বাজার। আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর তীরবর্তী এলাকার মানুষ। অভিযোগ, এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের। তবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। রংপুরের গঙ্গাচড়া নোহালীর কাচারিপাড়ার বয়োবৃদ্ধা গৃহবধূ সুলতানা বেগম। সামর্থ্যবান এই নারীর সাজানো গোছানো ৪৫ বছরের সংসারের পাকা বাড়িঘর চোখের সামনে বিলীন হচ্ছে তিস্তায়। এই ক্ষতির দায় নেবে কে? তিস্তার ভাঙনে সুলতানার মতো নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছেই। নদীর বাম তীরে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা দিশেহারা। এখানে বাড়ি করলাম, সে বাড়িটা বর্তমানে আবার নদীর ধারে ভাঙি দিয়া তারপরে পাশাপাশি করলাম, সেও বাড়ি নদীর উপর পড়ছে। জমি জায়গা প্রায় 40 বিঘা ছিল আমার শ্বশুরের, সব চলে গেল নদীতে। বাড়িঘর সব এখন তো থাকার কোনো উপায় নেই। সুলতানার পাকা বাড়িটির পশ্চিম অংশে ছিল স্বেচ্ছাশ্রমে নির্মিত ১৫০০ মিটারের একটি বালুর বাঁধ, যা রক্ষা করছিল ভাটিতে থাকা চরনোহালী, সফিয়ার পাড়া, মেম্বার পাড়া, মিনার বাজার, আশ্রয়ন বাজার, শখের বাজার সহ আশেপাশের শত শত বসত ঘর, হেক্টরের পর হেক্টর আবাদি জমি। ১ সপ্তাহের ব্যবধানে বাঁধটি বিলীন হওয়ায় তিস্তার এই ভাঙন তাণ্ডব। এখান থেকে মিনার বাজার কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে, নদী করবে। সরকার দখল এখানে আমাদের কিছু ব্যবস্থা করি না দে, মনে করেন না হইলে আমাদের ইলে তো সব ভাঙি চুরি যাবে। স্থানীয়দের অভিযোগ, এমন পরিস্থিতির পরেও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। দ্রুত বেড়িবাঁধ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শুনিতে নদীর বান্ধন হবে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এক এক করে ৫-৬ জায়গায় দরখাস্ত দিলাম, কেউ গুরুত্ব দিল না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর ডান তীরে স্থায়ী রক্ষা বাঁধ ও পিচিং আছে, আর হাজার হাজার মানুষের বসতি, আবাদি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে নদীর মাঝে জেগে ওঠা চরে। এসব রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। ভাঙনের প্রকৃতি এবং ব্যাপকতা অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেভাবেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা কাজ ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়ন করি। চলতি মৌসুমে ৬ দফায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আবার কমেছে। এতে অববাহিকার শতাধিক পয়েন্টে ধরেছে ভাঙন। বাদ নেই পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধও। চরনোহালী, কাচারিপাড়া সহ আশেপাশের এলাকার অন্তত ১,০০০ পরিবারের বসত ভিটে, হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, বাজার তিস্তার ভাঙন থেকে রক্ষা করতে হলে এখনই ঠিকাদার নিয়োগের মাধ্যমে ফেলতে হবে জিও ব্যাগ।
সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, কোন কোন এলাকায় পানি বেশি ঢুকেছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন, এলাকাবাসী কি বলছে, বিস্তারিত জানাবেন। পূরবী, যে তথ্যটি দিতে চাই, এই মুহূর্তে কিন্তু তিস্তার যে পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যেটি বিপদসীমা ছুঁই ছুঁই করছিল সেটি এখন আস্তে আস্তে কমছে, এবং আস্তে আস্তে যখন কমছে তখন তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট আছে, অর্থাৎ লালমনিরহাটের যে ব্যারেজ পয়েন্ট আছে, সেখান থেকে পানিগুলো যখন ভাটিতে আসছে তখন এভাবেই কিন্তু পানি বাড়ছে তিস্তার যে অববাহিকায়। আমরা যেটি জায়গাতে আছি সেটি হচ্ছে গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের একটি বাগেরহাট নামের একটি জায়গা। আপনি দেখবেন যে আমরা যখন ঠিক এই জায়গাটাতে আসি তখন যদি আপনাকে একটু দেখি বলি যে আমরা ঘন্টা দেড়েক আগে এখানে এসেছি, আমরা ঠিক এই জায়গাটাতে দেখেছি যে এই পর্যন্ত পানি ছিল, কিন্তু এখন যদি আমি আপনাকে সেটি ক্যামেরায় দেখাতে পারি, এই পানিটা কিন্তু আস্তে আস্তে বেড়ে একেবারে ওই যে আরেকটি যে বাড়ি আছে সেই বাড়ির কিন্তু একেবারে তাদের যে ঢোকার যে প্রবেশপথ সেই দিকে কিন্তু এগুচ্ছে। এবং যে বিষয়টি হয়েছে, এই পানিটি একেবারে গাইবান্ধার সুন্দরগঞ্জের একেবারে হরিপুরের যে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত যতক্ষণ অবধি নিয়ে না গিয়ে ঠেকবে ততক্ষণ অবধি কিন্তু এই যে তিস্তা অববাহিকা যা আছে, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি সদর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, কুড়িগ্রামের যে চিলমারি, উলিপুর এবং রাজারহাট, এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের এবং নীলফামারীর ডিমলা এবং জলঢাকার যে বিস্তীর্ণ চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো আছে সেই নিচু এলাকাগুলো কিন্তু এইভাবে পানি ওঠে। এবারে যে পরিস্থিতি হয়েছে সেই নিচু এলাকাগুলোতে তো পানি উঠেছে, পাশাপাশি এখন আমনের আবাদ ছিল, সেই আমনের আবাদ কিন্তু কেবলই লাগানো হয়েছিল, সেই আমনের আবাদগুলো পুরো একেবারে নিচে নেমে পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি যেটি হয়েছে যে বীজতলাগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং প্রচুর পরিমাণে এখানে পুকুর করেন যারা চরের মানুষ, সেই পুকুরগুলো কিন্তু নদীর যে পানির তোরে সেই মাছগুলো ভেসে গেছে। আর পাশাপাশি সব থেকে বড় যেটি হয়েছে যে প্রচন্ড পরিমাণে ভাঙন ধরেছে। আমরা গত 2 দিন থেকে বিভিন্ন এলাকায় এই তিস্তার পারে আমরা গেছি, সব জায়গায় দেখেছি যে ব্যাপক পরিমাণে ভাঙন ধরেছে। মানুষের পাকা বাড়ি ঘর থেকে শুরু করে বসত ভিটে বিভিন্ন স্থাপনা কিন্তু চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডেরই যেটি তথ্য বলছে যে রংপুরের যে অংশটি আছে, অর্থাৎ 3টি উপজেলার মধ্যে প্রায় 20টিরও বেশি, এবং যে অববাহিকার তিস্তা অববাহিকা অর্থাৎ লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্ট থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জের ব্রহ্মপুত্র নদ পর্যন্ত শুধু পানি উন্নয়ন বোর্ডের তথ্যে আমরা পেয়েছি যে অন্তত 100 পয়েন্টই ভাঙন ধরেছে, এবং সেখানে তারা কাজ করছেন। সব মিলে সবাই যেটি চাচ্ছেন যে তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করা হলে এই পরিস্থিতি থেকে উদ্ধার হবে। ধন্যবাদ মাঝার আপনাকে। বিগত 2 দিন ধরে তিস্তাপাড়ের বেশিরভাগ এলাকায় ভাঙন দেখা দিয়েছে, তবে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে, যেমনটা বলছিলেন আমাদের সহকর্মী। নেত্রকোনার কলমাকান্দায় প্লাবিত এলাকা থেকে নেমেছে পাহাড়ি ঢলের পানি নামার সাথে সাথে বেরিয়ে এসেছে ঢলের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারোয়েন নজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। 2টা ঘর ভাঙছে, আবার জ্বালা ফালাইছিলাম, বীজ চালাইছি, ক্ষেত চাষ লাগাইবো, এই বীজ লইয়া গেছে, বালুটা একটা খুঁজতে লইয়া গেছে। এই রাস্তাটা মনে করেন যে হয়তো কারো গাফিলতির কারণে হয়েছে। আমাদের কর্তৃপক্ষ এই রাস্তাটার প্রতি যদি মানুষ একটু দৃষ্টি আকর্ষণ করতো তাহলে তো মনে হয় যে রাস্তাটা ভাঙতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কৃষকদের এইভাবে পরামর্শ দিচ্ছে পরবর্তীতে আপদকালীন বীজ সরবে বেশি উঁচু জায়গায় আমাদের বীজ সরবরাহ মাধ্যমে যেভাবে ব্যক্তিগতভাবে কোম্পানির মাধ্যমে আমাদের সরকারি ভাবে যদি কোনো সহযোগিতা হয় বীজ তোলা করে সেগুলো প্রয়োজন
মেনে হবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী উপজেলা বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করতে হবে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ক্ষতি কমাতে নদী খাল খননের পাশাপাশি কৃষকদের সহায়তার আশ্বাস তার। প্রকৃতির উপর আমাদের যেমন হাত নাই, ঠিক তেমনি ভাবে প্রকৃতির উপর সবকিছু আমরা ছেড়ে দিতে রাজি না। আমরা চেষ্টা করছি এইবার যে ক্ষতিটা হয়েছে, আশা করছি ইনশাআল্লাহ আগামীতে এরকম ফ্লাশ ফ্লাড আসলে এই ক্ষতির সম্মুখীন কৃষক হবে না, মানুষ হবে না। এর মধ্যে আমাদের যা প্রোটেক্টিং মেজার নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাআল্লাহ। হাওর আর সীমান্ত এলাকায় আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিগত সরকারের আমলে যেন তেন ভাবে মাধ্যমিক তথা এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। চ্যালেঞ্জ নেওয়ার সাহস হারিয়ে ফেলেছে বলেই উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী, এমন দাবি সরকারের। কিন্তু শিক্ষাবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দেশের পড়াশোনার উপর আস্থা হারিয়ে ফেলেছে অনেকে। চলমান ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার খেসারত দিতে হবে সব শিক্ষার্থীকেই। আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। 2024 সালে অনুষ্ঠিত এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আমার হাতে দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ মাধ্যমিকের ফলাফল হয় 2024 সালে। সেবার দেশের 11টি বোর্ডে গড় পাশের হার ছিল 83%-এরও বেশি। 92.33% পাশের রেকর্ড হয় যশোর বোর্ডে। সেই শিক্ষার্থীরাই 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। দেখা গেছে প্রতিষ্ঠানে ভর্তি হলেও পরীক্ষা দিচ্ছেন না প্রায় 40%। এমনকি 2 জুলাই পরীক্ষা শুরুর পর কেউ কেউ 2-1টি পরীক্ষা দিয়েও পরের পরীক্ষায় বসছেন না। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়নি প্রায় 25,000 পরীক্ষার্থী। দ্বিতীয় পত্রের কেন্দ্রে আসেননি প্রায় 28,000। আর ইংরেজি প্রথম পত্রে সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে হয় 33,129 জন। তারা হয়তো জেনতেন মূল্যায়নে নয়তোবা কোনো অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে। ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। আমার ধারণা যে ওই 30% হলো ওই জাতীয় স্টুডেন্ট। ফলে তারা পরবর্তী সময়ে এসে ইন্টারে আর এই চ্যালেঞ্জটা খুব একটা নিতে সাহস পায়নি আমার বিশ্বাস। সরকারি কলেজের কয়েকজন প্রধানের দাবি, এবার পরীক্ষা দিতে নিরুৎসাহিত করা হয়েছে দুর্বল শিক্ষার্থীদের, তাই এই অবস্থা। দুর্বল প্রিপারেশনে তোমরা পরীক্ষার হলে বসবে না, কোনো রকমের নামে মাত্র একটা রেজাল্ট নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল বোর্ডে চান্স পাওয়া সম্ভব হবে না। ওরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে অনেকেই ফর্ম পূরণ থেকে বিরত থেকেছে। সরকারি শিক্ষা কর্মকর্তারা বলছেন, প্রথম পরীক্ষা দিয়ে অনেকেই বুঝে গেছেন চলমান ব্যবস্থায় পাশ করা কঠিন। প্রথম পরীক্ষার দিন হয়তো অনেকে ভেবেছে যে যতই বলুক না কেন আগের মতো পরীক্ষা দিয়ে পাশ করা যেতেও পারে। যখন প্রথম পরীক্ষা দিল বুঝলো যে না, ব্যবস্থাপনা তো আর আগেরগুলো নেই। এখন আমি ইচ্ছা করলেই ডানে বামে তাকে লিখবো, অন্য কোনো উপায় অবলম্বন করব, তার সুযোগ নেই। যখন সে পরীক্ষাগুলি বুঝতে পারলে সুযোগগুলো নেই, তখন সে বাধ্য হয়ে হয়তো ভাবছে আমি আর পরীক্ষা দিয়ে কী করব। অনুপস্থিতির হারটা আমাদের চোখে পড়ছে। এটা হয়তো সামনের দিনে পরীক্ষা যখন এইভাবেই হতে থাকবে তখন এই ঝরে পড়াটা অনেক ক্ষেত্রে কমে যাবে। শিক্ষাবিদরা বলছেন, কর্মজীবনে কোনো কাজেই দিচ্ছে না দেশের পড়াশোনা, তাই এই প্রজন্মের অনেকেই আগ্রহ হারাচ্ছেন। এটা খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যত গ্রেড বেশি হবে, যত পাস বেশি হবে, আমাদের পড়ালেখার মান তত ভালো হবে। ছেলেমেয়েরা কিংবা অভিভাবকরা কেন এটাকে গুরুত্ব দেবে? চাকরির বাজারেও তো আসলে দিন শেষে জায়গা পাওয়া যায়, হ্যাঁ, জায়গা পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত অ্যাংজাইটি এবং যে ভয় ভীতি প্রদর্শন গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা করা হয়েছে, এটা ভালো লাগেনি আমার কাছে। হ্যাঁ, এবং এটা গার্ডিয়ানরাও ভালোভাবে নেয়নি এবং শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষাবিমুখ অবস্থা যে কারণেই হোক না কেন, তাদের জন্য সরকারের পরিকল্পনা কিছু কি আছে? সকল আয়োজনই আমাদের শিক্ষার্থীকে ঘিরে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের দিনের যে সময়টুকু শিক্ষাঙ্গনে থাকার জন্য বরাদ্দ আছে, পুরোটি সময় তারা আনন্দদায়ক পরিস্থিতির মাধ্যমে শিক্ষা গ্রহণ সম্পন্ন করবে। তারা পরীক্ষা হলে আনন্দের সাথে যাবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে জাতীয় পরিচয় সংকট থেকে উদ্ধার করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়েছিল। ধর্মভিত্তিক রাষ্ট্রের ধারণা পাকিস্তান রাষ্ট্রের কার্যকর প্রমাণিত হয়নি বলেও দাবি করেন মন্ত্রী। আরও বলেন, জিয়াউর রহমান ভাষা বা ধর্মের পরিচয়ের পরিবর্তে নাগরিক ভিত্তিক বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা করেন, যা সব ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীকে একত্রিত করার দর্শন। তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্ব এবং জিয়াউর রহমানের যুদ্ধ ঘোষণার বিষয়টি ইতিহাসের অংশ। দেশের নাগরিকদের সামনে ইতিহাসের প্রেক্ষাপট স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা, আমার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চির প্রতিটি মানুষের মধ্যে এরকম একটি ঐক্যবদ্ধ অবস্থানকে সৃষ্টি করেছে এই দর্শন। এ কারণেই শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাজার বছর আমাদের মাঝে বেঁচে থাকবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিটে আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার এর হাইকোর্ট বেঞ্চে এই রুল দেন। একই সঙ্গে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করে থাকা স্থানীয় সরকার আইন 2009-এর 26 নম্বর ধারাটি সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এলজিআরজি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সাতক্ষীরা 4 আসনে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে শ্যামনগর উপজেলার প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে সংসদ সদস্যদের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুলাইমান কবির, সাবেক সহ সভাপতি অধ্যাপক আবু সাইদ, গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল আলম এবং পদ্মপুকুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান আমজাদুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা বলেন, নৈতিক স্খলনের কারণে গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় ও এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষোভকারীরা। আমরা কোথাও নিরাপত্তা পাই না, তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। মুরব্বীরা যদি করে তাহলে এবার তো আরো ছেলেপিলে খারাপ হয়ে যাবে। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না, এটা আমাদের সাতক্ষীরাবাসীর জন্য ইজ্জতের ব্যাপার। পুরো শ্যামনগরবাসীর কাছে তিনি দুহাত করজোর করে ক্ষমা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যেন উনি শ্যামনগরবাসীকে কলঙ্কের হাত থেকে মুক্ত করে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এখনও উত্তপ্ত ভারতের রাজনীতি। বুধবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তরুণ ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে পার্লামেন্ট চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ করেছেন কংগ্রেস সহ বিরোধী দলগুলো। পার্লামেন্টেও এই ইস্যুতে হয়েছে বিতর্ক। সরকারি পক্ষের দাবি, শিক্ষার সংস্কার নিয়ে আলোচনায় প্রস্তুত তারা। এদিকে সোমবারে সহিংসতার পর আজও ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। দিল্লির যন্তর মন্তরেই রয়েছেন তারা। পার্লামেন্ট চত্বরে কালো পোশাকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের অবস্থান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের পর বুধবার এই প্রতিবাদ কর্মসূচি দলগুলোর। শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্য এবং তারা তাদের অধিকারের কথা বলছে। শিক্ষার বাজেট 1.4 লাখ কোটি রুপি, অথচ আপনারা আদানি ও আম্বানির 16 লাখ কোটি টাকার ঋণ মওকুফ করে দিচ্ছেন। বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অগণতান্ত্রিক কিছু নেই, কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পার্লামেন্টে যা ঘটছে তা অগণতান্ত্রিক। এদিকে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেও বিতর্ক হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সোমবারের পুলিশি সহিংসতায় ক্ষোভ ঝেড়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এটি কংগ্রেস, সমাজবাদী পার্টি বা বিজেপির কোনো বিষয় নয়, এটি শিক্ষার্থী ও যুবকদের বিষয়। সরকার যেভাবে শিক্ষার্থীদের মারধর করছে তাতে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। জবাবে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু দাবি করেন, প্রশ্ন ফাঁস ইস্যুতে আলোচনায় প্রস্তুত সরকার, তবে আলোচনা হতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। গত 3 দিন ধরে আমরা বলে আসছি, সরকার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমাদের অবস্থান, আলোচনা হতে হবে নিয়ম মেনে। সরকার চায় দেশের তরুণদের ভবিষ্যতের স্বার্থে একটি গঠনমূলক আলোচনা হোক। বুধবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিচ্ছেন অনেক রাজনীতিবিদ, সেলিব্রিটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রথমবার চট্টগ্রামে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা।
অর্ধশতাধিক স্পট নির্ধারণ হলেও প্রথম ধাপে 7টি পয়েন্টে পাইলট প্রকল্প বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তি ভিত্তিক এ উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাবে আশা সিটি কর্পোরেশন ও সিএমপির। আগ্রাবাদ মোড় থেকে বড়পুলমুখী সড়কে প্রবেশ করতে হবে এই মোড় ঘুরে। তবে চালকরা ট্রাফিক পুলিশের সামনেই ভাঙছেন সে নিয়ম। সাইনবোর্ডে লেখা এখানে যাত্রী তোলা যাবে না, সে নিয়ম নির্দেশনাতেই সীমাবদ্ধ। চট্টগ্রাম মহানগরীর এই মোড়ে লেগে থাকে গাড়ির জটলা, বিশৃঙ্খলা। ট্রাফিক পুলিশও অনেকটা নিরুপায়, চালকরাও অকপটে স্বীকার করছেন ভুল। অব্যবস্থাপনা রোধে চট্টগ্রামের এই মোড়ে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভঙ্গ করলে সড়ক পরিবহন আইনে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা হবে। একদম দাঁড়াইতে নেই নাই, গাড়িতে রানিং অবস্থায়। সামনে যখন এআই ক্যামেরা বসবে এসব মোড়গুলোতে তখন কি করবেন? দাঁড়াবো না, এটা আমার ভুল হয়েছে, এটা আমি মানি। এখানে এআই ক্যামেরা বসবে কয়েকদিন পর, তখন বসলে ওইদিকে আসবো। এখন আপনার এটা ভুল হয়েছে কিনা? অবশ্যই ভুল হয়েছে, আমার ভুল, সামনেরটা ভুল হয়েছে, সেজন্য তো আমারও হয়েছে। তো ট্রাফিকের সিগন্যাল দিলে কি করতাম? ট্রাফিকের সিগন্যাল দিতে এদিক দিয়ে আসতাম, আসতে আছে গাড়ি। ঢাকায় যেরকম হয়েছে চট্টগ্রামে এরকম চট্টগ্রাম না সারা বাংলাদেশ হওয়া দরকার। আমরা অবশ্যই শৃঙ্খলাবদ্ধ পক্ষে আছি। ঢাকার মতো চট্টগ্রামের কিছু সড়কে পরীক্ষামূলকভাবে বসছে এআই ক্যামেরা। প্রথম ধাপের স্পট আগ্রাবাদ, নিউ মার্কেট, টাইগার পাস, জেএসি, প্রবর্তক মোড়, 16 শহর ও সিটি গেট। চলছে সিগন্যাল বাতি সংস্কারের কাজ। প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুইটা জোনে অনতিবিলম্বে এআই বেস ট্রাফিক সিস্টেমে কাজ শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা মনে করি, আমরা হার্ডলি মনে করছি 3 থেকে 4 মাসের মধ্যেই একটা দৃশ্যমান রেজাল্ট আমরা দিতে পারবো। সিগন্যাল বাতি অকেজো, 2-1টি সচল থাকলেও মানেন না চালকরা। ট্রাফিক পুলিশ সদস্যরা হাতের ইশারায় গাড়ি থামান। আছে জনবল সংকটও। এই অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বয়ংক্রিয় এআই পদ্ধতি কতটা কার্যকর হয় সেটাই দেখার। ক্যামেরার মাধ্যমে মামলাগুলো হবে, সেক্ষেত্রে প্রযুক্তি নির্ভর হবে। আমাদের এই বিতর্ক থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারবো। মানুষ নিজেও সাবধান হবে, যার গাড়ির কাগজপত্র নেই, প্রপার ডকুমেন্ট নেই, সে তো মাঠে নামবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গেল 17 বছর এবং জুলাই আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের সবচেয়ে বেশি আত্মহুতি দিয়েছে বিএনপি, যে অন্য কোনো রাজনৈতিক দল দেয়নি। এমনটা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রশাসক জানান, বিএনপির ছাত্র সংগঠনে 460 জন নেতা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আত্মহুতি দিয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনের শহীদ আহতদেরও মনে রাখতে হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ অনেকটা পরিবর্তিত হয়েছে, এমনটা জানিয়ে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ছাত্রদল দেশ গড়ায় কাজ করতে থাকবে এবং সন্ত্রাস চাঁদামুক্ত সংগঠন হিসেবে নিজেদের পরিচয় দেবে বলেও জানান প্রশাসক। এই জুলাইয়ে আগস্টের আন্দোলনে আমাদের ছাত্রদলের 460 জন নেতা কর্মী আত্মহতি দিয়েছে। বিএনপি পরিবারের 460 জন। অন্য একটা রাজনৈতিক দলের দেখান তো এরকম শত শত নেতাকর্মী আত্মহতি দিয়েছে কিনা। গত 24 ঘন্টায় সিলেটে হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। এ নিয়ে সিলেটে হাম উপসর্গে মারা গেল 107 জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 71 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 227 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। ছুঁয়াছুঁয়ি রোগ নিয়ন্ত্রণে না আসে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম ওয়ার্ডে এখনও ভর্তি প্রায় 50 শিশু। উদ্বেগজনক তথ্য হচ্ছে, এদের 42 জনের কেউই কখনো হামের টিকা নেয়নি। অভিভাবকদের কেউ জানতেন না কর্মসূচি সম্পর্কে, আবার কেউ নানা অজুহাতে সন্তানকে টিকাদান থেকে বিরত রেখেছিলেন। ফলস্বরূপ প্রতিরোধযোগ্য ছোঁয়াচে রোগে কাতরাচ্ছে শিশুগুলো। হাসপাতালে কাটছে 10 মাস বয়সী শিশু আব্দুল্লাহর দিন রাত। চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ছেলেকে নিয়ে কুমিল্লা মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে এসেছেন মা মরিয়ম। একই অবস্থা 4.5 বছরের শিশু ইসফিয়া ও 11 বছর বয়সী মারুফা আক্তারের। তারা কেউই হামের টিকা নেয়নি। হাসপাতালে চিকিৎসাধীন 48 শিশুর 42 জনেরই একই অবস্থা। ওইদিকে দেই নেই, অসুস্থ ছিল এই কারণে দিতে পারি নাই। এটা দিই নাই, আমাদের এদিকে মাইকিনও করে নাই, বলেও নাই।
আর আমরাও যোগাযোগ করি না। জানি না যে হামের টিকা দেয়, অন্য টিকা দেয় জানি, কিন্তু আমরা চাই যে হামের টিকা দিয়ে প্রতি স্কুলে নিয়ে দেয়। অভিভাবকদের অনেকেই টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতন নন, এতে সময় মতো টিকা নিতে পারেনি শিশুগুলো। পরিণামে হাসপাতালে কাতরাচ্ছে অবুঝ প্রাণ। বাচ্চা অসুস্থ থাকে, ক্যাম্পেইন চলাকালীন বাচ্চার টিকা দিতে পারতেছে না, কারণ অসুস্থ সময় ওই টিকাটা দেয় না। 6 মাসের পর নাকি টিকা দেয়, 6 মাস পূর্ণ হলে, এর আগে টিকা দেওয়া হয় না। এখন গেলে টিকা নাই, আইয়ে না, টিকা আসে নাই। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা নিলে হামের মতো সংক্রমণ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। বাচ্চারা আগে কোনো টিকা নেয় নাই, মূলত টিকা না নেওয়ার কারণেই এরা আক্রান্ত হচ্ছে বেশি। এদের বয়স 2-3 বছর বা 5-6 বছর, এরা কোনো টিকাই নেয় না, আর যারা টিকা নেয় তারাই বেশিরভাগ হামে আক্রান্ত হচ্ছে। আমাদের এখানে মিজলস আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে 48 জন রোগী, এবং আমরা তাদের হিস্ট্রি নিয়ে দেখেছি শুধুমাত্র 6 জন রোগী মিজলসের ভ্যাকসিন পেয়েছে, বাকি 42 জন রোগী মিজলসের ভ্যাকসিন পায়নি। সম্প্রতি জেলার 17 উপজেলায় 8,43,815 শিশুকে হামরুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তবে টিকা নিয়েছে 8,28,592 জন শিশু। এর মধ্যে 15,223 জন শিশু টিকা নেয়নি। বিভিন্ন কারণে বাদ রয়ে গেছে, এদেরকে আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে এটা আমরা 100% অলরেডি আমাদের হয়ে গেছে, কিছু বাচ্চা বাকি আছে, আমরা আইপিসি করতেছি, ডোর টু ডোর যাচ্ছি, যাদেরকে পাচ্ছি যে টিকা দেওয়া হয় নাই তাদেরকে টিকা দিচ্ছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকা না নেয়ার কারণেই মাথাচাড়া দিয়েছে ছোঁয়াচে রোগ হাম। শিশুর জীবন রক্ষা এবং সংক্রমণের ঝুঁকি কমাতে তাই সময়মতো টিকা দেওয়ার বিকল্প নেই। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ইরানের সঙ্গে যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যয় মেটাতে অতিরিক্ত প্রায় $9,000 কোটি তহবিল চেয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটের শুনানিতে বরাদ্দ চেয়ে তোপের মুখে পড়েন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ইরান অভিযানে ব্যয় ও পরিকল্পনা দিয়ে তাকে তুলোধনা করেন ডেমোক্র্যাটরা। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল ব্যর্থ আখ্যা দেন তারা। ইরানের সাথে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ব্যয় ধরা হয়েছে $3,750 কোটি। সিনেটে অর্থ বরাদ্দ কমিটির শুনানিতে এই তথ্য জানিয়ে আরও তহবিল চেয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে সামরিক খাতে আরও $8,760 কোটি অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে, যার বড় অংশ ব্যয় হবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিচালনায়। অতিরিক্ত অর্থ না পেলে সামরিক বাহিনীর সক্ষমতায় বড় ধরনের ঘাটতি দেখা দেবে দাবি মার্কিন যুদ্ধমন্ত্রীর। আপনারা জানেন আমরা এক বিপজ্জনক বিশ্বে বাস করছি, যেখানে দ্রুত সাহসী পদক্ষেপ নেওয়া দরকার। 2026 অর্থ বছরের জন্য সম্পূরক অর্থায়নের আবেদন করা হয়েছে। তাৎক্ষণিক চাহিদা পূরণে এটি খুবই জরুরি। প্রথমত সামরিক বাহিনীর প্রস্তুতি ধরে রাখতে অস্ত্র সরঞ্জাম পুনরায় সংগ্রহ ও আধুনিকায়ন। দ্বিতীয়ত উচ্চ চাহিদা সম্পন্ন গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা। শুনানি চলাকালে বারবারই হেগসেথের বক্তব্য থামিয়ে দেন যুদ্ধবিরোধীরা। ইরানের শিশুদের উপর বোমা হামলা বন্ধের দাবিতে স্লোগান দেয় অনেকে। যুদ্ধ পরিকল্পনা নিয়ে স্পষ্ট জবাব চান ডেমোক্র্যাটরা। তাদের দাবি, যে যুদ্ধে জনগণের সমর্থন নেই তার বোঝা তাদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে জানতে চান বিরোধী নেতারা। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে সরকার পরস্পর বিরোধী বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও দাবি করেন তারা। 5 মাস পেরিয়ে গেছে, হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে, পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে। প্রেসিডেন্ট এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা সংঘাত আরও বাড়াতে পারে, আরেকটি অন্তহীন যুদ্ধে পরিণত হতে পারে। 40 বারের বেশি বলেছেন সমঝোতা খুব কাছাকাছি, যুদ্ধ শেষ হবে, এখন আবার আরও অর্থ চাইছেন। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশলকে ব্যর্থতা আখ্যা দেন ডেমোক্র্যাটরা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। টানা 11তম রাতে ইরান জুড়ে হলো যুক্তরাষ্ট্রের হামলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এটাই সবচেয়ে বড় অভিযান জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দেশটির সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র পিকাক্স মাউন্টেনে খুব দ্রুতই বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাতভর চালানো অভিযানে টার্গেট করা হয় ইরানের সামরিক অপারেশন সেন্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, ড্রোন মজুত কেন্দ্র সহ বহু সামরিক অবকাঠামো। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সেন্টকম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের উত্তর পূর্ব, পশ্চিম ও পূর্বাঞ্চলে। বোমাবর্ষণ হয়েছে সিরিক, বন্দর আব্বাস, সাবাহার এলাকায়। হামলার শিকার হয়েছে তাবরিজের একটি সামরিক ঘাঁটি, খুজেস্তান প্রদেশের কয়েকটি শহর। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমানবন্দর ঘাঁটি ও বুবিয়ান দ্বীপে হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইরবিলেও ছুড়েছে ড্রোন। অলৌকিকভাবে একসঙ্গে 4টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার নারী জেনিতা নাআমোয়ানা। গর্ভাবস্থার 28 সপ্তাহের মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দিয়েছেন তার 4টি সুস্থ স্বাভাবিক কন্যা সন্তানের। এদিকে আগে থেকেই 4 সন্তান থাকায় তার পরিবারের সংখ্যা ঠেকেছে এখন 10 জনে, যার জন্য বড় একটি ভ্যান কিনতে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছেন জেনিতা। এরই মাঝে জমা পড়েছে প্রায় $37,000। একটি দুটি নয়, একসঙ্গে জন্ম নিল 4 সন্তান। দেখতে সবাই অবিকল এক, অর্থাৎ আইডেন্টিক্যাল কোয়াড্রুপ্লেটস। এমন ঘটনা 1.5 কোটি মানুষের মধ্যে একজনের হয়। বিরল এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার রয়্যাল ব্রিসবেন অ্যান্ড উইমেন্স হসপিটালে। একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জেনিতার নাআমোয়ানা। গর্ভাবস্থায় তার একটিমাত্র প্লাসেন্টা থেকে তৈরি হয় 4টি ভ্রূণ। বিজ্ঞানের ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় মনোজাইগোটিক কোয়াড্রুপ্লেটস। ঝুঁকি বুঝতে পেরে জেনিতারকে গর্ভধারণের 25 সপ্তাহের মাথায় হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসকরা। সার্বক্ষণিক পর্যবেক্ষণে থেকে মাত্র 28 সপ্তাহ 4 দিনের মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় শিশুদের। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ছিল। প্রথম দিন থেকেই জেনিতা সবকিছু খুবই শক্তভাবে সামলেছেন। নিজের এবং শিশুদের জন্য সম্ভাব্য সব ঝুঁকি ও জটিলতা অলৌকিকভাবে কাটিয়ে উঠেছেন। সাধারণত গর্ভে একাধিক যমজ শিশু থাকলে তারা একই প্লাসেন্টা ভাগ করে নেয়, ফলে অনেক ধরনের বিপদের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। সেই জায়গায় আমরা 28 সপ্তাহের মাথায় 4টি সুস্থ সুন্দর শিশু পেয়েছি। এটি সত্যি অবিশ্বাস্য। এখনো সবকিছু অবিশ্বাস্য লাগছে জেনিতার এবং তার স্বামী জোরথামের কাছে। আগে থেকে 4 সন্তান ছিল তাদের, যাদের সবার বয়সই 10 বছরের কম। নব্যভূমিষ্ঠ কন্যাদের মাঝে 3 জনের নাম রাখা হয়েছে এমিলি, হ্যারিয়েট ও ক্যাথরিন। এবং গর্ভাবস্থার শুরু থেকেই পাশে থাকা চিকিৎসক ডক্টর অ্যালেক্সা বেন্ডালের নামানুসারে 4র্থ কন্যার নাম রাখা হয়েছে অ্যালেক্সা। সুস্থ আছে 4 নবজাতকই নিশ্চিত করেছেন চিকিৎসকরা। তবে অতিরিক্ত সতর্কতা অবলম্বনে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা NICU-তে রাখা হবে আরও বেশ কিছুদিন। এদিকে পরিবারের সংখ্যা 6 থেকে 10 জন হয়ে যাওয়ায় 10 আসন বিশিষ্ট একটি বড় ভ্যান কেনার উদ্দেশ্যে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছেন জেনিতার। এরই মাঝে জমা পড়েছে প্রায় $37,000। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।